প্রতিদিনের কিছু ছোট ছোট কাজের মাঝেই আমার মতো গৃহিণীদের পুরো একটা দিন লুকিয়ে থাকে। আজ তেমনই একটা সাধারণ দিন আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুকাইয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি র্যান্ডম ব্লগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকালবেলা এজ ইউজুয়াল আমি যা করি, নামাজ সেরে আমি চলে আসি কিচেনে, যেটা আমার নিত্যদিনের কাজ। তো আমি কিচেনে এসে দেখি আপনাদের ভাইয়া গতকালকে একটি ডিমের খাঁচা এনেছিল। তো আমি ডিমগুলোকে ক্লিন করে নিব, তাই একটা গামলার মধ্যে আমি ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। আর ডিম ক্লিন করা কিন্তু একদমই মাস্ট হ্যাভ, কারণ এভাবে ডিম একদমই খাওয়া ঠিক না, কারণ ডিমের মধ্যে অনেক বেশি নোংরা থাকে। আর আমি তো একদম পছন্দই করি না এভাবে ডিম রাখতে, তাই আমি যখনই ডিম আনে ট্রাই করি এভাবে ডিমগুলোকে গামলার মধ্যে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে। তো আমি এখানে এই কাজটাই করছি, সিঙ্কের মধ্যে পানি দিয়ে সাথে একটু ভিম লিকুইড এন্ড একটু ভিনেগার দিয়ে দেই। তো ভিম লিকুইড আর ভিনেগার দেওয়ার কারণ হলো ডিমটা অনেক বেশি ক্লিন হয় এন্ড হাইজেনিক হয়। তো এই জন্যই আমি ডিমের মধ্যে এগুলো দিয়ে ক্লিন করার ট্রাই করি। তো আসলে ডিম যেহেতু সবসময় লাগে, মানে ডিম ছাড়া একটা দিনও চলা অসম্ভব, তাই তার তো একটু এক্সট্রা যত্ন নিতেই হয়। আপনারা কে কে আমার মতো এভাবে ডিম ক্লিন করে রাখেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ডিমগুলোকে ভিজিয়ে দিয়ে এবার আমি চুলার কাছে চলে আসলাম এন্ড চুলাটা অন করে দিয়ে আমি পানি বসিয়ে দিলাম, কারণ আমার মেয়ে গতকালকে রাত্রেই বলেছে সে টিফিনে নুডলস নিয়ে যাবে। তো তার বায়না তো রাখতেই হবে, তাই আমি এখানে নুডলস রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আমি এখানে পানিটা একটু হালকা গরম করে নিয়ে নুডলসটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো নুডলস সিদ্ধ হয়ে গেলে আমি সেটাকে ডিম দিয়ে রান্না করব। তো এই তো নুডলসটা ভালো মতো সিদ্ধ দিয়ে আমি এখন একটু লবণ দিয়ে দিব এন্ড একটু তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু তেল দিলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। সে আবার ঝরঝরে নুডলস খেতেই অনেক বেশি পছন্দ করে। তো নুডলসটা ওদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ ছাড়া তো চলবেই না। সে মরিচ খেতে পছন্দ করে না, তাই মরিচটা আমি এখানে অ্যাভয়েড করছি। যেহেতু সকালবেলা সে টিফিন খাবে, আমি চাচ্ছি না যে কোনোভাবেই যেন তার বিরক্ত লাগে বা ঝাল লাগে। তো এই তো পেঁয়াজ কাটা শেষ করে এখন আমি আবার নুডলসের কাছে চলে এসেছি। আর আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো সেদ্ধ হয়ে গেলে আমি নুডলসটা নামিয়ে নিব, তাই আমি চেক করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে স্ট্রেনারে দিয়ে দিব পানিটা ঝরানোর জন্য। তো দেখুন আমি এখানে কিন্তু সুন্দর মতো স্ট্রেনারে নুডলসটাকে দিয়ে দিলাম, আর সাথে একটু ঠান্ডা পানিও দিয়ে দিব, যেহেতু আমি অনেক তাড়াহুড়ার মধ্যে কাজটা করছি, কারণ টাইম প্রায় হয়ে এসেছে স্কুলে। তো এই তো নুডলসটাকে আমি এখানে পানি দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো নুডলসটা স্ট্রেনারে দিয়ে আমি আবার চুলা অন করে দিলাম এন্ড আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার লোহার কড়াই। এই কড়াইটা আমার এত বেশি পছন্দের, অনেক বছর হয়ে গেল আমি এই কড়াইটার মায়া ছাড়তে পারছি না। তো আপনাদের যদি কারো কড়াইটা ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আর এই তো আমি এখানে পেঁয়াজ লাল করে, মানে আমি কিন্তু নুডলসে অত বেশি পেঁয়াজটা লাল করি না, একটু কাঁচা কাঁচা থাকলেই আমার মনে হয় বেশি ভালো লাগে, একদম ব্রাউন কালার করি না। তো আমি হালকা একটু সতে করে নিয়েই সেখানে ডিমটা দিয়ে দিয়েছি আর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আমি এক প্যাকেট নুডলসের জন্য হাফ মশলা দেই, কারণ পুরোটা দেই না যেহেতু বাচ্চা খাবে। তো এই তো সবাই এটা জানেন নুডলস কিভাবে রান্না করতে হয়, বা সবার বাসায় বেবি আছে। তো যাই হোক আমি আমার মতো করে রান্না করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিন্তু একটা মরিচও ইউজ করিনি, যেহেতু সে ঝাল খেতে পারে না। আর আমি এভাবেই তার জন্য নুডলস রান্না করি। আর এই নুডলস আবার আমার বড় মেয়ের পছন্দ না, সে আবার বেশি স্পাইসি খেতে পছন্দ করে। তো যাই হোক দুজনের জন্য দুই রকম নুডলস রান্না করতে হয়। তো এখানে আমি আবার হালকা করে একটু সস দিয়ে দিলাম, কারণ সে সস খেতেও পছন্দ করে না। আর আমার বড় মেয়ে সস আর ঝাল ভরপুর লাগবে তার, ছোট মেয়ে পুরোই উল্টা। তো যাই হোক আমার নুডলস রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমি নুডলসটাকে সার্ভ করে নিচ্ছি টিফিন বক্সে। তো আমার মেয়ের টিফিন বক্সটা অনেক বেশি ভালো মাশাআল্লাহ, এখানে খাবারটাও গরম থাকে আলহামদুলিল্লাহ। তো ভালোই সার্ভিস দিচ্ছে। আমি কিছুদিন হলো তার জন্য এই টিফিন বক্সটা কিনেছিলাম আরএফএল এর বেস্ট বাই থেকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তার টিফিন রেডি করতে করতে আবার তাকে গিয়ে একবার ডেকে আসলাম যে আম্মু তাড়াতাড়ি ওঠো, স্কুলের সময় কিন্তু হয়ে গিয়েছে। তো সে আবার চটজলদি উঠে পড়েছে এবং আমার পাশে এসেই দাঁড়িয়েছিল যে আম্মু
আমাকে এতগুলো নুডলস দিয়েছো। তো আমি বললাম যে খেতে পারবা, আগে নিয়ে যাই, না খেতে পারলে আবার বাসায় এসে খেও। এদিকে আমি আবার তার ওয়াটার পটটাতে একটু পানি নিয়ে নিচ্ছিলাম, আর এখানে আমি একটু গরম পানি নিচ্ছিলাম, যেহেতু এখনো শীত আছে। তো গরম পানিটা নিয়ে গেলে সে সুন্দর মতো খেতে পারে। আর আমার বাচ্চাটার একটু সর্দি কাশি লেগেই রয়েছে, তো আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া রাখবেন। তো এই তো তারপর এজ ইউজুয়াল আমি স্কুলে গিয়েছি, স্কুল থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার গতকালকেরই রান্না ছিল, মানে তরকারি রান্না করা ছিল গতকালকেরই, আজকে জাস্ট আমি ভাতটা রান্না করলাম। আর আমার শাশুড়ি শাক ভাজি রান্না করে রেখেছিলেন। তো এই তো আমি এখানে ভাতটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক আমার ভাতটা এদিকে সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি ভাতটাকেও মার গালিয়ে নিব। তো অনেকেই ভাতের মার ঢাকনা দিয়ে গালান, আর আমি কিন্তু যেটা করি সেটা হলো আমি স্ট্রেনারে দিয়ে দেই, যেটা আমার জন্য খুব ইজি মনে হয়। আর স্ট্রেনারে দিলে পানিটা খুবই তাড়াতাড়ি ঝরে যায় এন্ড ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। আর আমাদের বাসার সবাই ঝরঝরে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। ভাতটা যদি কোনো কারণে একটু সেদ্ধ হয়ে যায় বেশি, তাহলে সেই ভাত আর কেউই খেতে চায় না। তো যাই হোক আমি এই যে ভাতটা এখন স্ট্রেনার থেকে ডিরেক্ট পাতিলে দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কে আমার মতো এভাবে স্ট্রেনারে ভাতের মার গালান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই আইডিয়াটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও আপনারা এটা ফলো করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। তো ভাতের পাতিল নামিয়ে এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার গতকালকের একটু ডাল পুঁই শাক রান্না করা ছিল, সেটাই আমি এখন এখানে একটু বাগার দিয়ে নিচ্ছি, কারণ গতকালকের যেহেতু সেটা একটু বেরেস্তা করে নিলে একটু ফ্লেভারফুল হবে, তাই এখানে আমি বেরেস্তা দিয়েই শাকটাকে গরম করে নিচ্ছি। আর আপনাদের কোন কোন অঞ্চলে আপনারা এভাবে ডাল পুঁই শাক খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশ ফেমাস একটি খাবার। তো যাই হোক আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছিলাম। এটা তেমন কোনো মশলা না, এটা হলো মাংসে আমরা যে মশলাটা ইউজ করি সেই মশলাটাই। তো আমি ভালো মতো ডাল পুঁই শাকটাকে গরম করে নিয়েছি, এবার আমি বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর আগের দিনের চিকেন রান্না করা ছিল সেটাকেও আমি গরম করে নিব, তো সেটাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো মতো একটু পানি দিয়ে চিকেনটাকে গরম করে নিব। আর চিকেন যেহেতু ছিলই, সেটাকে ভালোভাবে প্রপার গরম করে না নিলে খেতে কিন্তু তেমন স্বাদও লাগবে না, আর সেটা যেহেতু ফ্রিজে ছিল খাওয়াটা ঠিকও হবে না। তাই আমি এভাবে একটু পানি দিয়ে ভালো মতো গরম করে নিচ্ছি। তো চুলায় চিকেনের ঢাকনা দিয়ে এবার আমি চলে এসেছি সিঙ্কে। আমি এভাবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একসঙ্গে তাহলে অনেকগুলো কাজ হয়ে যায়। আর কিচেনে যেহেতু কাজ, তাই একসঙ্গে সব করলে কাজটা অনেক বেশি ইজিও হয়। তো আমি এখানে যে বাসন কোসনগুলো সেগুলো মেজে নিচ্ছি। আসলে এই কাজগুলো সব গৃহিণীরাই করে থাকে, আমিও তাদের ব্যতিক্রম না। তো আপনারা কে কে এভাবে একসঙ্গে অনেক কাজ করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকে আবার একবারই রান্না শেষ করে তারপর সিঙ্কে কাজ করে বা বুয়ার জন্য রেখে দেয়। আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের জন্য কিচ্ছু রাখি না। আমার কাজের পর যা যা থাকে আমি সবকিছুই এভাবে নিজের মতো ক্লিন করে রাখতেই অনেক বেশি পছন্দ করি, তাহলে কিচেনটাও অনেক বেশি গোছানো থাকে আর তেলাপোকার উপদ্রব হয় না। যারা দেখবেন থাল বাসন সিঙ্কে রেখে দেয় যে হেল্পিং হ্যান্ড এসে মেজে দিবে, সেই কিচেনে কিন্তু অনেক বেশি তেলাপোকা হয়, এটা আমি খেয়াল করেছি। তো যাই হোক এখানে আমি থাল বাসন ক্লিন করে নিচ্ছি আর ক্যামেরা অন করে রেখেছিলাম। আমার অনেক বেশি হাসিও পাচ্ছিল, কারণ যেহেতু আমি এখন ব্লগ ভিডিও আপলোড করে থাকি, আমার লাইফ স্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো এগুলো আমার রেগুলার লাইফের মধ্যেই পড়ে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। থাল বাসন ক্লিন করে এখন আমি আবার চুলার কাছে চলে এসেছি, কারণ চিকেনটা আমার ততক্ষণে পানিটা একদম ফুটে উঠেছে। তো আমি আর কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নিব। তো এই জন্য আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম যে চিকেনটার কি অবস্থা। পানি যেহেতু ফুটে গিয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আমাদের এদিকে মানে দিনাজপুরে এখন এমন অবস্থা, কারেন্ট থাকতেই চায় না। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি, খুব দ্রুত আমাকে কাজটা ছাড়তে হয়, কারণ আমি গ্যাসে রান্না করাটাকে খুব বেশি পছন্দ করি না, কেন যেন আমার ভালোই লাগে না। আমার ইন্ডাকশনে রান্না করতেই অনেক বেশি ভালো লাগে, কারণ গরম কম হয়। তো এই তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বেলকনিতে চলে আসলাম, কারণ বেলকনিতে এসে দেখি কি সুন্দর মৃদু একটা রোদ, খুবই মিষ্টি রোদ, আমার অনেক বেশি ভালো লাগছিল। তাই ভাবলাম আমি যেহেতু ক্রোশেটের কাজ টুকটাক করছি, তো ভাবলাম যে বেলকনিতেই একটু বসে ক্রোশেটের কাজটা করে নেই যতটুকু পারি। তো এই জন্য আমি বেলকনিতে আমার ক্রোশেটের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এন্ড আমি এখন ক্রোশেট করা শুরু করব। আর আমি এটা দিয়ে সুন্দর একটি প্রজেক্ট করছি, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি প্রজেক্ট করছি। তো এই জন্য আমার ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে সব সময় দেখতে হবে। আর এর জন্য কি করতে হবে আপনারা তো নিশ্চয়ই জানেন। আমার ভিডিও
ভিডিওগুলো ভালো লাগলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশনটি সবার আগে চলে যায় এন্ড আপনি আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সাথে কিন্তু লাইকটাও করে দিয়েন, কারণ লাইক করলে আরো 10 জনের কাছে আমার ভিডিওটাকে রিকমেন্ড করে। যেহেতু আমার নতুন চ্যানেল, আমি আশা করব আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এন্ড ফুল ভিডিও ওয়াচ করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন যে আপনারা কি টাইপের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, আমি সেই টাইপের ভিডিওই আপনাদের জন্য করার ট্রাই করব। তো এই তো আমি ক্রোশেটের কাজটা এখানে এগিয়ে নিচ্ছিলাম, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকখানি কাজ আমার হয়ে গিয়েছে। তো দেখতেই থাকুন আমি এটা দিয়ে কি করার ট্রাই করি। যারা ক্রোশেটের কাজ করেন তারা কিন্তু এতক্ষণে ধরেই ফেলেছেন যে এটা দিয়ে কি কাজ হচ্ছে বা কি হতে চলেছে। তো ক্রোশেটের কাজ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোটবেলাতেই এই ক্রোশেটের কাজ শিখেছি, মানে আমি যে কত কিছু শিখেছি ছোটবেলায় আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। সবকিছুতেই আমার একটা ফ্যাসিনেশন কাজ করে, নতুন কিছু দেখলেই আমাকে শিখতে হবে, এখনো আমার তাই। নতুন কিছু দেখলেই মনে হয় ইস, এটা যদি আমি করতে পারতাম কিভাবে করব। আর আল্লাহ তাআলা আমি যেটাই করতে চাই না কেন কোনো না কোনো ভাবে সেটা আমার জন্য আল্লাহ ম্যানেজ করেই দেয়, কিভাবে যেন আমি শিখেই ফেলি। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যে আমি যেটা মন থেকে চাই আল্লাহ আমাকে সেটাই করার তৌফিক দান করে, সেটাই আমি করতে পারি। ক্রোশেটের কাজ যদি আপনারা কেউ শিখতে চান বা কারো যদি ফ্যাসিনেশন কাজ করে ক্রোশেটের কাজ নিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি ধাপে ধাপে আপনাদেরকে ক্রোশেটের কাজও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই তো আমার কাজ টুকটাক এগোচ্ছে। আমার ছোট্ট বেলকনিটাতে আমি একটি বাগান বিলাস গাছ রেখেছি। আর বাগান বিলাস যেহেতু আমার অনেক বেশি পছন্দের একটি ফুল, বাগান বিলাসটাতে মাশাআল্লাহ এত বেশি ফুল ফুটেছে, বাগান বিলাস গাছটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর আমি এটার জন্যই সব সময় ছুটে ছুটে যাই আমার বেলকনিটাতে, শুধু গাছটা দেখার জন্য। ফুলে ভরপুর একটা গাছ, মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে। আর আমি যখন ক্রোশেটের কাজটা করছিলাম, কি সুন্দর মিষ্টি একটা রোদ আর সাথে ছিল মৃদু বাতাস, মানে সব মিলিয়ে পরিবেশটা এমন সুন্দর হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ক্রোশেটের কাজটা করতে এত বেশি এনার্জেটিক লাগছিল, মনে হচ্ছিল করতেই থাকি। আমার ছোট মেয়ে তো বারবার আসছে, উকি ঝুঁকি মারছে, আম্মু কি করছো। আমি তাকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি একটা কাজ করছি, কাজটা ফিনিশ করে আসছি। কিন্তু না, সে তো নাছোড়বান্দা, সে আমার পাশেই বসেছিল, সে নাকি সবকিছু শিখবে। আমি বললাম যে একটু বয়স হোক মা তোমার, তুমি তো এখন অনেক বেশি ছোট, তুমি একটু বড় হও তারপর তোমাকে শেখাবো। আর বড় মেয়ে তো আগেই বলে রেখেছে তার ক্রোশেট অনেক বেশি পছন্দ, তাকে যেন তাড়াতাড়ি আমি ক্রোশেটটা শেখাই। তো আমি তাকে বললাম আর একটু বড় হও, লেখাপড়ার চাপটা কমুক, তারপর তোমাকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আর এই প্রজেক্টটা কিন্তু আমার বড় মেয়ের জন্যই। আমি এর আগে এত বড় প্রজেক্ট কখনোই করিনি, মানে এটা ফার্স্ট টাইম যে এত বড় প্রজেক্ট আমি করছি। তো ইনশাআল্লাহ আউটকাম মনে হচ্ছে আমার অনেক বেশি ভালো হবে। তো সবাই দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি আর আমি এই প্রজেক্টটা শেষ করতে পারি। আমার মেয়ের এটা একটা ড্রিম প্রজেক্ট, কারণ তার অনেক শখ যে আমি তাকে এটা করে দেই। তো বাচ্চাদের জন্যই তো মাদের সবকিছু, সব গৃহিণীরাই আমার মতো সেম, বাচ্চাদের জন্য সব করতে ইচ্ছা করে। তো আমিও তার ব্যতিক্রম না, যেহেতু আমার মেয়েটা বায়না করেছে, তাকে যদি আমি এটা না করে দেই আসলে আমি নিজেই অনেক বেশি গিল্ট ফিল করব। তাই আমি আমার কষ্ট হলেও আমার মেয়ের জন্য এটা বানানোর ট্রাই করছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব ভালোভাবে এটা শেষ করতে পারি এন্ড আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার কাজ কিন্তু একদমই শেষের দিকে প্রায়, খুবই ইজি একটা প্রসেস। আর যারা আপনারা শিখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি A to Z আপনাদের সঙ্গে খুব ডিটেইলে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই তো এখানে আমার কাজটা ডান আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করছি আপনাদেরকে করে দেখাচ্ছি, আমার খুবই পছন্দের, মানে আমার সব থেকে পছন্দের একটা কাজ বলতে পারেন। আমি যে ফ্লাওয়ার সব থেকে বেশি পছন্দ করি আমি সেটা নিয়েই কাজ করছি, এজন্য আমার কাজের এনার্জি লেভেল একটু বেশি পরিমাণেই আছে। এই যে দেখুন আমি কিন্তু এখানে রোজ বানিয়েছি। আসলে গোলাপ আমার এত বেশি পছন্দের, পৃথিবীর সব থেকে সুন্দরতম ফুল হলো গোলাপ, আর সেটাই আমার সব থেকে বেশি পছন্দের। তো আমি গোলাপ দিয়েই আমার প্রজেক্টটা শেষ করব ইনশাআল্লাহ। তো এই তো আমি অনেকগুলো গোলাপ বানিয়ে নিয়েছি, আরো অনেক গোলাপ বানাতে হবে, আমার প্রায় 60 থেকে 70টার মতো গোলাপ লাগবে। তো আমি আস্তে ধীরে বানাচ্ছি। আর আমার মেয়ে আমাকে এই কাগজটা এনে দিল, এটা দেখে তো আমি মানে আমার মনটা একদম
একদম খারাপ হয়ে গিয়েছিল, কেমন জানি লাগছিল, আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না ওই মুহূর্তে আমার ভিতরে কি চলছিল। এটা যে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েডিং কেক, আলহামদুলিল্লাহ এই কেকটা আমি বানিয়েছিলাম। আমি কিন্তু একজন ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড কেক মেকার, তো এই গল্প না হয় আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আজকে আর অনেক বেশি দীর্ঘ করব না, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।